প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। যথারীতি আমাদের সঙ্গে আজ দুজন বিশেষ অতিথি উপস্থিত আছে। একজন আগেও আমার সঙ্গে ছিলেন, তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বর্ষিয়ান এই জননেতা, আমার দীর্ঘদিনের পরিচিত অতি ঘনিষ্ঠ এবং স্নেহভাজন আমি উনার। দ্বিতীয় যিনি আমার বন্ধু দস্তগীর জাহাঙ্গীর। দস্তগীর জাহাঙ্গীর সম্পর্কে আরেকটু কথা বলি। তিনি অত্যন্ত সুপরিচিত, নিউ ইয়র্কেই ছিলেন। এই অতি পরিচিত মানুষটি সম্প্রতি আমাদেরকে নিউ ইয়র্ক ছেড়ে চলে গেছেন। কোথায় চলে গেছেন? ওয়াশিংটন ডিসিতে, যুক্তরাজ্যের রাজধানী ওয়াশিংটন ডিসি। তিনি ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের করেসপন্ডেন্ট। দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতার সঙ্গে তিনি জড়িত, এবং স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসের যে সমস্ত প্রেস ব্রিফিং হয় নিয়মিত, তিনি সেইগুলিতে যোগদান করেন। আমি শিওর আপনারা নিশ্চয়ই দস্তগীর জাহাঙ্গীরের সেই সাংবাদিকতার যে রেকর্ড বা যে সাংবাদিকতার যে কর্মকাণ্ড, সেগুলো আপনাদের চোখে পড়ে, নিশ্চয়ই আপনারা এড়াতে পারেন না। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাব। প্রথমেই প্রশ্নটা করি। প্রশ্ন পর্যায়ক্রমে সকলকেই করব, বিষয়ভিত্তিক আলোচনা, সমকালীন প্রসঙ্গ নিয়ে বাংলাদেশে এখন যা ঘটছে, আহ, অনেক অনাকাঙ্ক্ষিত এবং অনেক গুজব, মব, এসবের দেশ, জাতি, সমাজ, জীবন প্রায় অতিষ্ঠ। সেই প্রেক্ষিতে আজকে তা যারা বলছে জুলাই আগস্টের বিপ্লব, সেই তথাকথিত বিপ্লবের 1 বছর প্রায় পূর্ণ হতে চলছে। দেশে অনেক নাটকীয় ঘটনা ঘটছে। তার মাঝে সবচেয়ে বড় যে ঘটনাটি, সেটি হলো দেশে আইন শৃঙ্খলা বলতে একেবারে বিপর্যয়। মবের নামে আওয়ামী লীগ ফ্যাসিস্ট করতে করতে মানুষের জান মাল জীবন সবকিছুই মানে হুমকির মুখে। এই প্রকৃতিতে আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, যিনি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং যদিও তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হলো তিনি নিয়মিত দেশে যাতায়াত করতেন, এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গেও উনার ছিল একটি ভালো সম্পর্ক, কাছের সম্পর্ক। সেই হিসাবে আমি ডক্টর সিদ্দিকুর রহমান আপনাকে জানতে চাই যে দেশের এই সার্বিক পরিস্থিতিতে আপনার কি চিন্তা, কি ভাবনা, কি ভাবছেন এই মুহূর্তে? ধন্যবাদ রতন ভাই। আমাকে আজকে আবার আপনার এই শোতে আপনার আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। ধন্যবাদ দস্তগীর, তুমি আসছো আজকে আমাদের এই অনুষ্ঠানে কিছু বলার জন্য। আহ বলবো আর কি, বলার তো তেমন কিছু নাই। আমরা যে উদ্দেশ্য নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশটিকে একটি পতাকা দিয়ে গেছেন, এই দেশটিকে একটা সংবিধান দিয়ে গিয়েছেন, এই দেশটাকে একটা জাতীয় সঙ্গীত দিয়ে গেছেন, সেই দেশটি আজ আমাদের, আমরা সেটাকে রাখতে পারি নাই। এই ব্যর্থতা আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে দাবি করি, আমরা যারা জননেত্রী শেখ হাসিনা কর্মী হিসেবে আমরা দাবি করি যে আমাদের ব্যর্থতা, এবং সেই ব্যর্থতার কারণেই গত 5ই আগস্ট অবৈধভাবে এক অসাংবিধানিক অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তার মিটাকুলাস ডিজাইনের অংশ হিসাবে দেশটিকে যে পর্যায়ে নিয়ে এসেছে, সেটা নিয়ে আপনি আজকে কথা বলছেন যে আজকে কি হচ্ছে দেশে। গত 11 মাস, এখন 12 মাসে পড়ছে, গত 11 মাসে এই আবার বলি একটা অবৈধ অবৈধ সরকার দ্বারা দেশ পরিচালিত হচ্ছে। এ দেশের একটা সংবিধান আছে, এ দেশে 2024 সালে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেটিক সরকার ছিল, সেই সরকারকে জোরপূর্বক দেশ থেকে বিতাড়িত করে এই অবৈধ সরকার দেশটাকে পরিচালনা করার চেষ্টা করছে। এবং সে চেষ্টা করতে গিয়ে যে কাজটি উনি করেছেন, পারফেক্টলি উনি যেটা বলেছেন, মিটাকুলাস ডিজাইন পারফেক্টলি ইমপ্লিমেন্টেড অ্যান্ড এক্সিকিউটেড, উনি পারফেক্টলি ইমপ্লিমেন্ট করেছেন মবক্রেসি, যে মব, আমি ওনাকে মব রাজা বলেছি আগের দিন, আবারও আজকে বলছি মব কিং। দেশে আজকে সে মব প্রথা চালু করে দেশে আজকে নাই আইন শৃঙ্খলা কোনো, এবং একটি লোকেরও তার জীবনের নিশ্চয়তা নিরাপত্তা বিহীন ভাবে আজকে বাংলাদেশ বর্তমান পরিস্থিতিতে চলছে। অন্যায় ভাবে, অসাংবিধানিক ভাবে যে অনির্বাচিত সরকারটা উনি গঠন করেছেন, তার যারা উপদেষ্টা, এবং সাথে সাথে সেই, আমি একটু বলে নেই, এটা কিন্তু কোনো বিপ্লব বা এমন ধরনের কোনো ঘটনা নয় কিন্তু, কারণ বিপ্লব হয় যে যার তার যে এলিমেন্ট গুলো আছে সেখানে, সে সমস্ত কিন্তু এখানে অনুপস্থিত। এখানে জুলাই আগস্টে কোটা আন্দোলন, কোটা সংস্কার নিয়ে ছাত্রদের একটা দাবি ছিল, এবং সে দাবিটা কিন্তু মোরাললেস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছিলেন। হঠাৎ করে এই মিটাকুলাস ডিজাইনের পার্ট হিসেবে আবু সাইদদের মতো
কয়েকজনকে হত্যা করে ডক্টর ইউনূস এই জিনিসটাকে সরকার বিরোধী আন্দোলন হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছিল, যেটা আমরা দল হিসাবে, সরকার হিসেবে আমরা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছি। এবং তার জন্যই আজকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ আজকে যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশে যে উন্নয়ন কথা ছিল, আমরা 41 সালে উন্নতশীল দেশের দিকে যাব, সমস্ত কিছু থুবড়ে পড়েছে। দেশে আজকে ছাত্ররা তারা স্কুল কলেজে পড়ালেখা করতে পারছে না, শ্রমিকেরা তারা কাজ করতে পারছে না, শ্রমিক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অর্থনীতি বিপর্যস্ত। সবকিছু মিলিয়ে আমি বলবো একদিক দিয়ে এটা আমরা ঠিক মতো যেহেতু মোকাবেলা করতে পারিনি, আমরা যেহেতু ঠিক মতো ধরতে পারি নাই ডক্টর ইউনূসের সেই তার 2001 সাল থেকে তার যে আশা ছিল বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য বা বাংলাদেশ প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তার যে খায়েশটা ছিল সেটা যে উনি সব সময় তার মনের ভেতরে রেখেছিলেন। এবং তারপরই ফাইনালি উনি সেই সুযোগটা পেলেন 5ই আগস্টে তথাকথিত বিপ্লবের মধ্য দিয়ে। তো আমি তাই বলছি, আমাদের হতাশ হওয়ার কিছু নাই। বাংলাদেশের মানুষ কষ্টে আছে, জননেত্রী শেখ হাসিনা কষ্টে আছেন, আমাদের অনেক নেতা কর্মীরা কষ্টে আছেন। নেতা কর্মীরা বিশেষ করে দেশে আপনি জানেন লাখো লাখো ছাত্ররা আজকে জেলে, 130 জনের মতো এমপি মন্ত্রী তারা জেলে মিথ্যা মামলা দিয়ে, এবং হাজার হাজার নেতা কর্মীর বাড়ি ব্যবসা বাণিজ্য মানে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই কাজটি কিন্তু 71-এর সময় যখন পাকিস্তানের সাথে আমরা যখন যুদ্ধ করেছি তেমন এমনটি অবস্থা তখন ছিল না। তার সে বিভৎস মানে এই যে ডক্টর ইউনূসের মবক্রেসি বা এই যে মব কালচার উনি যে ইস্টাবলিশ করেছেন, এর প্রাচিত্য যে আমাদের কতদিন দিতে হবে এটা কিন্তু আমাদের এখন ভেবে দেখতে হবে। আজকে যদি এই সরকার ক্ষমতা দেয়, সে ফর এক্সাম্পল হাইপোথেটিক্যালি বলি, আজকে আমি আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে আমি শুরু করে দিলাম, কি যে অবস্থা হবে দেশটাকে, দেশটাকে কোথায় নিয়ে গেছে আপনারা চিন্তাও করতে পারছেন না। এরা এই নির্বাচনের কথা বলছে, কিসের নির্বাচন? এরা কোনো নির্বাচন দেবে টেবে না। যদি হাইপোথেটিক্যালি ধরেও নেই, যদি নির্বাচন দেয়, দেখবেন যে বেয়াদব কতগুলো তৈরি করছে ডক্টর ইউনূস তথাকথিত সমন্বয়কদের নাম দিয়ে, এই চিলড্রেন পার্টির নাম দিয়ে যে বেয়াদব গুলো তৈরি করছে, এই বেয়াদব গুলো বিএনপি যদি ক্ষমতা আসে, আওয়ামী লীগের যদি ক্ষমতা আসে, এরা দেশটাকে একেবারে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। এই বেয়াদব গুলোকে যতক্ষণ না পর্যন্ত কন্ট্রোল করতে পারছে ডক্টর ইউনূস বা বর্তমান বাংলাদেশের জনগণ, এই ভোগান্তি শুধু আমরা আওয়ামী লীগ ভোগ করবো না, এই ভোগান্তি বাংলাদেশের জনগণের প্রত্যেকেই ভোগ করতে হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই যে আমি যাব এখন দস্তগীর জাহাঙ্গীরের কাছে। তো দস্তগীর জাহাঙ্গীর কিন্তু বাংলা একজন আইনজীবীও বটে। তাই জিনিসটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। আচ্ছা, দস্তগীর জাহাঙ্গীর, আপনার ডক্টর সিদ্দিকুর রহমানের কথাগুলি আপনি শুনলেন সেই সূত্র। এই যে আওয়ামী লীগের পরপর তিনটা নির্বাচন, বিশেষ করে 14, 18 এবং 24, এই নির্বাচনগুলির দুর্বলতা এবং মানুষকে কথা বলতে না দেয়া বা গুম খুন দুর্নীতি, এসব কি আওয়ামী লীগের পতনের জন্য কতটুকু দায়ী? আপনি একজন সাংবাদিক হিসাবে আপনার দৃষ্টিকোণ থেকে সেই বিষয়টিকে কিভাবে দেখতে চান? এরপরে আসছি অসংখ্য ইউনিয়ন প্রসঙ্গে। অসংখ্য ধন্যবাদ রতন তালুকদার, সিনিয়র সাংবাদিক, আমার অগ্রজ সাংবাদিক, সহযোদ্ধা। একসাথে নিউ ইয়র্কে অনেক স্মৃতি ছিল। প্রথমবারের মতন আপনার টক শোতে এসে কিছু কথা বলার সৌভাগ্য হওয়াতে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আনন্দিত। সেই সাথে আমার আরেকজন সিনিয়র বড় ভাই সম ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার সাথে আজকে রতন তালুকদার শোতে আমি অংশগ্রহণ করতে পেরে আমিও সম্মানিত বোধ করছি। বাংলাদেশ ভালো নেই এই কথাটার উপরই আসলে মৌলিক কথা। 71 সনে যে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই বাংলাদেশ হস্তচ্যুত। কিন্তু যে কথাটা আপনি আমাকে জিজ্ঞেস করলেন রতন তালুকদার, যে গত তিনটি নির্বাচন আপনি বলতে চাচ্ছেন 2014, 2018 এবং 2024 সনের নির্বাচনের কথা। আচ্ছা, আমি আমাদের শ্রোতা মণ্ডলীর জন্য বলে রাখি, এই তিনটি নির্বাচনের একটি নির্বাচনেও কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। এখানে নির্বাচন ছিল ওপেন টু অল। তোমরা যারা নির্বাচিত হয়ে সংসদে এসে দেশ শাসন করতে চাও, এইটার জন্য নির্বাচন ছিল আলটিমেটলি ওপেন। আপনি যে মেনশন করতে চাচ্ছেন সেটা হলো যে সেখানে কি কাউকে অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে কিনা, রাজনৈতিক প্রেসার হয়েছে কিনা, তাদেরকে বাধা দেওয়া হয়েছে কিনা, অনেকে যেসবগুলো বলা হচ্ছে দিনের ভোট রাতে হয়েছে কিনা, এইটা হলো মৌলিক বিষয়টা। কিন্তু আমরা সেই বিষয়টা, এখন হলো যুদ্ধ সময়, এখন হলো ওয়ার টাইম, ইটস নট পিস টাইম, ইটস নট টাইম ফর অ্যানালাইসিস। এখন যেটাকে ছাপিয়ে গেছে সেটা হলো সেই যে স্থিতি অবস্থা, সেই যে শান্তির সময়ে আমি আমার অংশটুকু সঠিকভাবে
পালন করতে পারলাম কিনা, দিলাম কিনা, বা আমার সাংবিধানিক রাইটগুলো আমি পেলাম কিনা, সেই আলোচনার সময় নেই, কারণ সংবিধানকেই তো তারা অস্বীকার করে বসে আছে এবং বেদখল করে আছে। অতএব সেটা আলোচনা হবে যখন আবার পিস টাইম হবে। 3টি নির্বাচনে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষিত ছিল না, ইনক্লুডিং জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী যেহেতু তাদের সংবিধানে বাংলাদেশকে, 71কে মেনে নেয়নি, সেই জন্য ইলেকশন কমিশন বাই দেয়ার নিজের আইনে তাদেরকে রেজিস্ট্রেশন করে নেই। এটার সাথে সরকারের কোনো ইয়ে নেই, কারণ এটা হলো সরকার এক জিনিস, যদিও ইনফ্লুয়েন্স আমরা সবাই জানি, থার্ড ওয়ার্ল্ড সহ এমনকি আমেরিকাতে সব জায়গায়, পৃথিবীর যেখানেই মানুষ সেখানেই ইনফ্লুয়েন্স। অতএব সুস্পষ্টভাবে বলতে চাই, 3টি নির্বাচন নিয়ে আমরা আলাপ করব তখন যখন এটা গণতান্ত্রিক পরিবেশে আমরা নির্বাচন করার জন্য বলবে, হেই আওয়ামী লীগ প্লিজ কাম অ্যান্ড জয়েন ইলেকশন করো, সবাই আপনারা নির্বাচনে আছেন। তখন আমরা বলতে পারবো যে আওয়ামী লীগের সময় তারা কি ভুল করেছিল, কেন তাদের উপরেই বদনাম আসছে, সেটা সঠিক না, এই সরকার যাতে না করে। ডক্টর সিদ্দিকুর রহমান একটু আগে বলেছেন যে এই মেটিকুলাসলি ডিজাইনের যে ইমাম ডক্টর, ওনাকে এখন আসলে একটু নিজেই লজ্জিত হয়ে পড়ি যে ওনাকে ডক্টর বলা, প্রফেসর বলা, কারণ ডক্টর প্রফেসররা সমাজের ক্রিম হওয়া উচিত। 8 বৎসরের শিশুকে যখন রেপ করে হত্যা করা হয়, আর একজন তথাকথিত প্রফেসর ডক্টর তিনি মেটিকুলাসলি ডিজাইন করে সরকারের প্রধান হিসেবে বসে উনি সামাজিক মাধ্যমে, মিডিয়াতে, গণমাধ্যমে এসে দুঃখিত হন না, বলেন না যে আমি ব্যর্থ এবং এই জন্য আমি তোমার বাবা মার কাছে ক্ষমা চাই, কখনই করেনি। উনি নির্বিকার, আমি হিটলারের দেশে থেকে এসেছি, হিটলার তারপরেও হিটলারের পরে আমি হিটলারের দেশে থেকে আসার কারণটা বলছি এই জন্যে যে আমার জন্মে হিটলারের চেয়ে মনস্টারকে আমার দেখে যেতে হবে, এজ এ সাংবাদিক, এজ এ সমাজকর্মী, একজন আইন বিষয়ক সমালোচক। সেইটা আমি দেখছি ডক্টর ইউনূসের ভিতরে। আমি রতন তালুকদার, আপনাকে আমি বলছি যে আপনি দেখবেন উনি নির্বিকার, বিকারলেস, ওনার চেহারায় এখানে কোনোদিন কোনো হাসির ইয়ে দেখবেন না। আমরা যারা ক্রিমিনোলজিতে পড়াশোনা করছি তারা কান, নাক, এই এইসবগুলো নিয়ে ওনাকে দেখলে দেখবেন নির্দয় একটি মানুষ। ডক্টর সিদ্দিকুর রহমান বলেছিলেন যে উনি 2008 সন থেকে 7 সন থেকে ক্ষমতায় জন্য লালায়িত। আমি বলবো যে না, আপনার সাথে আমি একমত না। 1971 সন থেকে এই ক্ষমতা দখল করার জন্য পরিকল্পনায়। কারণ আমি এই ওয়াশিংটন ডিসির বিভিন্ন ওনার যে সমসাময়িক, আমি নামও বলতে আমি এই কাজগুলো করছি, কোনো এক সময় ভিডিও আকারে আসবে, যে সেই সময়ে উনি ওয়াশিংটন ডিসি বিভিন্ন মানুষের সাথে যারা এখনো জীবিত তাদের সাথে উনি সংযুক্তভাবে ভারতে গিয়ে একটা প্রবাসী সরকার তার নেতৃত্বে করার জন্য পরিকল্পনা করেছিলেন। অতএব সে তার কিন্তু এই যে ক্রিমিনাল মাইন্ড, যে ছোটকালে উনি শিশুদের পত্রিকা চুরি করার যে প্রয়াস, যে গল্পটা এখন সবাই জানে এবং ওনার নিজের লেখা, অতএব এই ক্রিমিনাল মাইন্ডের এটাই হলো মেটিকুলাসলি ডিজাইন। এবং এখন এটা প্রমাণিত যে মেটিকুলাসলি ডিজাইন করে উনি ওনার সারা জীবনের লালায়িত স্বপ্ন, একটি বাংলাদেশ সরকারের প্রধান হিসাবে একটা বাংলাদেশকে তার লগ্নি ব্যবসার একটা অংশ হিসাবে ইয়ে করবে। কিন্তু আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে অবশ্যই 3টি নির্বাচন নিয়ে আমরা কথা বলতে পারি। 2014 সনের নির্বাচনে বিএনপিকে বাধা দেওয়া হয়নি, তারা নির্বাচন আসেনি। 2018 সনে তারা নির্বাচনে এসে নির্বাচনের দিন সকাল থেকেই তারা নির্বাচনকে বলছে যে এটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, অতএব আমরা এই নির্বাচন থেকে উইথড্র করলাম। 2024 সনের নির্বাচনে আবারও তারা আসেনি, এবং সেটার ইতিমধ্যে 2018 সন থেকে যে মেটিকুলাসলি ডিজাইন কাজ হচ্ছে বাংলাদেশের রেজিম চেঞ্জের, সেটার সাথে তারা সংযুক্ত হয়ে পড়ে। আর সৌভাগ্যবান ব্যক্তি, একটু কিছুক্ষণ ঘন্টা 3-4 আগে আমার এই স্ত্রী উনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে মওদুদ আহমেদ হলো সবচেয়ে মানে ভাগ্যবান মানুষ, যে উনি বাংলাদেশের প্রায় সব দলই করেছেন, কিন্তু উনি এই বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক নেতৃবৃন্দের যে উপর যে যে জুলুম অত্যাচার চলছে সেটা উনি ভোগ করে যেতে পারেননি। ধন্যবাদ আপনাকে। দস্তগীর জাহাঙ্গীর, আপনাকে একটা কথা বলি যে আপনি ঠিক বলছেন যে এখন দেশের গত 1 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের যে ভয়াবহ সিচুয়েশনে আজ আমরা দাঁড়িয়ে আছি, সেই প্রেক্ষিতে ইলেকশন নিয়ে কথাটা অনেকটা পিছনের কথা।
কিন্তু এটাও তো সত্য ঘটনা যে আমরা পাকিস্তানের বৈষম্য নির্যাতনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে 71-এ আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্ম হয়েছে। আমরা নতুন একটি দেশের নাগরিক, নতুন দেশের মানচিত্র, জাতীয় পতাকা, পাসপোর্ট নিয়ে আজকে আমরা দেশের বাইরে। সেই সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে সবসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। বঙ্গবন্ধু নাই, বাংলাদেশ নাই, এই কথাটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমার কথাটা শেষ করি তো সেই প্রেক্ষিতে যে যেটা বললাম যে এখন যেহেতু আওয়ামী লীগ এতদিন বঙ্গবন্ধুর কন্যাই তো দেশ শাসন করলো এতদিন, সেই বিএনপি বা তখন ছিল প্রধান বিরোধী দল বিএনপি কে বা জামাত যাকেই বলেন, আমি মনে করি আপনি রাইট, জামাতেরও রাইট আছে বাংলাদেশে ইলেকশন করার, যদিও জামাত মুক্তিযুদ্ধের তাদের ন্যাক্কারজনক ভূমিকার জন্য এখন পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেনি, যা করা উচিত আমি মনে করি এখন তাদের এটা করা উচিত। তো সেটা বলছিলাম যে তো যেহেতু আওয়ামী লীগ রেসপন্সিবল দল এবং সরকারে ছিল, সংসদীয় পদ্ধতির সরকারে কিন্তু বিরোধী দলকে নির্বাচনে আনা এটা সরকারি দলের প্রধান কাজ হইতে পারে। একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনে আনা, না আনতে পারলে কি হয়, এটা ব্যর্থতা। তাহলে এটা মনে করবো যে সরকারের ব্যর্থতা ছিল হাসিনা, যে কারণে আস্তে আস্তে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আশ্চর্যের ব্যাপার, এত বড় একটি ঘটনা ঘটলো, আওয়ামী লীগ সরকার পর্যন্ত খবরটুকু পেল না এবং তারা টের পায়নি যে কি হচ্ছে দেশে। তো এই প্রসঙ্গে আমি সিদ্দিক ভাইয়ের কাছে যে যাচ্ছি। সিদ্দিক ভাই, আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগের এত উন্নয়ন, শেখ হাসিনার নেতৃত্বে এত উন্নয়ন, এত কিছুর পরেও যে মানুষ কেন বিদ্রোহ করে, আর এই বিদ্রোহ কেন সরকার টের পায়নি কেন? সুন্দর প্রশ্ন। এই প্রশ্নটা সবার 5ই আগস্টের আগে আমরা কিন্তু কেউ মনে করি নাই, ইভেন যারা আজকে পরিচালনা করছে দেশ, যে তারাও কিন্তু মনে করে নাই যে 5ই আগস্টে তারা এরকম একটা বিজয়ের তাদের ভিক্টরির দিকে তারা যাবে। এটা সম্পূর্ণ, আবারও বলি, আমরা এই জাতিটা আমরা অকৃতজ্ঞ জাতি। আমরা জাতির পিতাকে তার পরিবার সহ নির্মম ভাবে হত্যা করেছি। আমরা সেই জাতি। আমরা 21শে আগস্টে গ্রেনেড দিয়ে বিরোধী দলের নেত্রীকে আমরা 22 জনকে হত্যা করেছি। আমরা সেই জাতি। আমরা এসে কিবরিয়ার মতো লোকরে আমরা গ্রেনেড দিয়ে হত্যা করেছি। আমরা সেই জাতি। এখন 5ই আগস্টে যে ঘটনাটি ঘটেছে, আপনি যেটা বললেন আমরা বুঝতে পারি না, আমরা বিশ্বাস করেছিলাম আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার আশেপাশে যারা আছে, যে যাদের নিয়ে উনি সরকার চালান, যে ডিজিএফ এর বলেন, এনএসআই বলেন, সামরিক বাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, আমলারা বলেন, উনি তাদের উপর তো বিশ্বাস করতে হবে। আমি একটা পয়েন্ট বলি যে যে জায়গাটা মিসিং হয়েছে, যে জন্য আজকে আমাদের এই পরাজয় হয়েছে, সেটা হলো আমাদের নেত্রী সবচেয়ে বেশি বিশ্বাস আস্থা রেখেছিলেন সেনাবাহিনীর উপরে, আস্থা রেখেছিলেন আমলাদের উপরে, দলের উপরে আস্থা তার কিছুটা কম ছিল বিধায় 3রা আগস্টে আওয়ামী লীগের আহত যে জনসভাটা হওয়ার কথা, যদি 3রা আগস্টে ওই জনসভাটা হতো, 5ই আগস্ট হতো। এবং একটি ষড়যন্ত্র, আমি বলি, অনেকে বলে বিদেশিদের ষড়যন্ত্র নয়, এটা আমাদের ভেতরে, আমাদের লোকেরা, আমি ষড়যন্ত্র বলবো না, বিশ্বাসঘাতকতা করে নেত্রীকে মিথ্যা আশ্বাস দিয়ে যে আপনি আপনার নেতা কর্মী ঢাকা থেকে সরাই দেন, না হলে এখানে মারামারি হবে, রক্তাক্ত হবে, আমরা সেনাবাহিনী আছি, আমরা আমলারা আছি, আমরা এনএসআই আছি, আমরা ডিজিএফ আছি, আমরা আপনাকে প্রোটেকশন দেব। উনি সেই ভরসা করে উনি ছিলেন। আপনি যদি লক্ষ্য করেন 5ই আগস্টে 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত ঢাকার রাস্তায় কিন্তু কোনো লোক ছিল না। এই মির্জাফরের দল নেত্রীর কাছে যা বললো, বা তার থেকে রাত্রি থেকে ঘটনা যে সবাই আসতেছে আপনাকে আক্রমণ করার জন্য, দ্যাট ওয়াজ হাইপোথেটিক্যাল। ওই সময় কেউ আসছিল না, তাকে মিথ্যা বলা হলো যে আপনার 45 মিনিট আছে, আপনাকে পদত্যাগ করতে হবে, তাকে ফোর্স করা হলো। তখন আমি একটু আপনার জানানোর জন্য এবং সাধারণ মানুষের জানানোর জন্য বলছি, যেহেতু 3রা আগস্ট যে জনসভাটা হওয়ার কথা ছিল, তখন একটা দলীয় ভাবে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল ছাত্রলীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবী লীগের, আওয়ামী লীগের, যে তোমরা তোমাদের এলাকায় চলে যাও, ঢাকা থাকা দরকার নেই, এভরিথিং আন্ডার কন্ট্রোল। এবং সেই মেসেজটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব হয়তো দিয়েছেন, সেই মেসেজটা আমাদের সেনাবাহিনী প্রধান দিয়েছেন। এবং যার জন্য এই যে মানুষগুলো মারা গেল সে জুলাই আগস্টে, এগুলো কিন্তু ওই যে শব্দটা এখন খুবই পপুলারলি ইউজড অর সেড এভরিবডি, মিটিকুলাসলি ডিজাইন। সেই জন্য বলি যে এই যে মানুষগুলো মারা গেল, যে আবু সাইদ থেকে তৈরি করে, এটা মিটিকুলাসলি ডিজাইন করে, শুধু যে মানুষ ছাত্র মারা গেছে না, অসংখ্য পুলিশ মারা গেছে। পুলিশকে কি আমরা মারছি না আপনি মারছেন? সাধারণ মানুষ মারে, কিন্তু কে মারলো? এই যে প্রায় 2000-এর মতো লোক মারা গেল, এটা কিন্তু কোনো অবস্থাতে অ্যাকসেপ্টেবল না। 15 বছর একটা সরকার, জননেত্রী শেখ হাসিনা 15 বছর 16 বছর সরকার চালাচ্ছে, তার সরকারের সময় এত লোক মারা যাবে, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। সেই জন্য উনি একটা কমিশনও করেছিলেন যে কারা এই মানুষগুলোকে হত্যা করলো, সেটা কিন্তু করতে দেয়নি, সেটা কিন্তু বার করতে দেয়নি এরা। আমি বলি, আজকে আবারও বলিস, এটা আমাদের জেনে একদিন বের হবে, একটি লোকরে মারার জন্য
জননেত্রী শেখ হাসিনা অর্ডার দেয়নি, পুলিশকে বলা হয়নি তুমি গুলি করে অমুকরা মারো তমুকরা মারো, নো নেভার এভার এটা হ্যাপেন। কারণ এটা করতে পারে না মানে জননেত্রী শেখ হাসিনা, কারণ তার পরিবারের সবাইকে উনি হারিয়েছেন। ওনার মতো একজন নিজের আত্মীয় স্বজন মারা গেলে যে কষ্ট বেদনা, ওনার চাইতে দ্বিতীয় কোনো ব্যক্তি বাংলাদেশে নাই। সেই ব্যক্তি একজন মানুষকে গুলি করার অধিকার উনি ক্ষমতা উনি দিতে পারেন না, তার ওনার পাওয়ার কিছু ছিল না। উনি 15-16 বছর প্রাইম মিনিস্টার, উনি কেন গুলি করতে বলবে? এই ডক্টর ইউনূস এই জঙ্গিদের সাথে হাত মিলিয়ে প্ল্যান্ড হইতে মানুষগুলোকে হত্যা করা হয়েছে, এবং মানুষকে সাধারণ কিছু মানুষ, সব মানুষ তো আসছে নাই, ওই দিন কত মানুষ ঢাকায় ছিল? আমার মনে হয় 1 লাখ লোক হতে পারে। আমরা তো এখনো, আমি শুনেছি কিছু কয়েকদিন আগে যে আমার কমপক্ষে 5 লাখ নেতা কর্মী ঢাকায় তারা আত্মগোপন করে আছে। অর্থাৎ সেটা ব্যাপার না, একটা মিটাকুলাস ডিজাইন করে বিশ্বাসঘাতকতা করে এই যে যেটা বললেন, এত উন্নয়ন করার পরেও মানুষ সব ভুলে গেছে একটি মিথ্যা প্রপাগান্ডা, যে জননেত্রী শেখ হাসিনা বা তার সরকারের সময় এতগুলো লোক মারা গেছে। লোকগুলো কে মারলো, কিভাবে মারলো, এটা কিন্তু উদ্ঘাটন করতে হবে। যখন এটার সত্যিকার অর্থে বেরিয়ে আসবে, তখন মানুষ কিন্তু বলবে যে জননেত্রী শেখ হাসিনার এটাতে তার কোনো অংশগ্রহণ ছিল না। সে সে রক্ত ক্ষয় যাতে, রক্তাক্ত আরো যাতে না হয়, যার জন্য উনি দেশ দেশ ছেড়ে চলে গেছেন। ওনার সমস্ত দুঃখ বেদনা কষ্ট নিয়ে উনি মানুষের যাতে একটা রক্ত মানুষের জীবন ক্ষয় না, সেই জন্য উনি তার অর্থই বুঝায় যে উনি জনগণকে ভালোবাসে, তার কারণে উনি জনগণের নেতা। তা আমি বলছি আমাদের এটা দুর্ভাগ্য, আমাদের এই কাজটি 75 ঘটেছে, বিশ্বাসঘাতকতা করেছে আমরা এই জাতি, এই যে আমরা মির্জাফর জাতি আমরা বলি, খন্দকার মোশতাক যেরকম করেছে। এবার আমাদের লোকেরা উনি যাদের প্রধান প্রধান পদে বসিয়েছেন, এখনো তারা সেই সমস্ত পদে আছে, তার সাথে বিশ্বাসঘাতক করার ফলে আজকে সারা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আজকে এই যে উন্নয়নের দিকে যে হাঁটছিল দেশটা, সব প্রতিটা মানুষ 5ই আগস্টে তারা শান্তিতে ঘুমাতে পারতো, ছেলেমেয়েরা স্কুল কলেজ যেতে পারতো, বিশ্ববিদ্যালয় সব ঠিক মতো চলছে, কল কারখানা সব ঠিক চলছে। সেজন্য একটি মাত্র লোক দায়ী, সেটা হলো ডক্টর ইউনূস, এবং তার মিটাকুলাস ডিজাইনের আমরা সবাই ভুক্তভোগী, আমরা আমরা তার প্রাচিত্য করছি। তবে আমি একটা কথা বলি, বাংলাদেশের জনগণ যেটা সত্য সেটা বের হবে, এবং এখনই অলরেডি মানুষ বলা শুরু করেছে যে শেখ হাসিনার সময় ভালো ছিল বর্তমানের চাইতে, গত 11 আসছি, মাসে যা আপনার কাছে হচ্ছে। আসছি সিদ্দিক ভাই, আপনার কাছে আসছি। আমি একটু একটু যাবো দস্তগীর জাহাঙ্গীরের কাছে। আচ্ছা, দস্তগীর জাহাঙ্গীর, আপনি তো ওয়াশিংটনে থাকেন। প্রশ্নটা আমি একটু অন্যরকম ভাবে ঘুরিয়ে আনতেছি। সেটা হলো যে এই যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বললেন $29 মিলিয়ন, যেটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে দেওয়া হয়েছিল, তো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে বাংলাদেশের টাকাটা গেছে, বললো যে ল্যান্ডস্কেপ, পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জ করার জন্য। এরকম কিছু টাকা কিন্তু ভারতেও গেছে নির্বাচনে ইনফ্লুয়েন্সের জন্য। তো সেটা না, আমরা আমাদেরটাই বলি যে এই যে 29, এটা কি আপনি কি মনে করেন যে এর সাথে ডক্টর ইউনূসের লিঙ্ক আছে, কিংবা এই আন্দোলনের সাথে ওই টাকা, ওই ওই $29 মিলিয়ন কোনো ইসে আছে কিনা? আপনি কি মনে করেন যে এটা মোস্টলি টাকাটা বোধহয় এনজিও এর মাধ্যমে গেছে? আপনি এটা ভালো বলতে পারবেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ রতন তালুকদার। অ্যাগেইন আমি যে প্রশ্নটা হলো $29 মিলিয়ন কথা, যেটা বর্তমান আমেরিকার বা মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এবং উনি অন দ্য রেকর্ডে বলেছেন সেসব। এবং আপনি যেভাবে ব্যাখ্যা করে বললেন যে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে চেঞ্জে, তারপর কিন্তু হঠাৎ করে আবার উনি কথাগুলো বন্ধ করে দিলেন। তুলসী গাবার্ডও কথাগুলো বন্ধ করে দিলেন। এসবগুলোকে আমরা একসাথে করতে হবে। এর কারণটা হলো যে 5ই আগস্ট পরবর্তী 24 ঘন্টার ভিতরে আমি স্টেট ডিপার্টমেন্টের তৎকালীন মুখপাত্র ম্যাথিউ মিলারকে আমি প্রশ্ন করি সরাসরি, যে আমাদের কাছে রিপোর্ট আসছে যে বাংলাদেশের রেজিম চেঞ্জে যুক্তরাষ্ট্র জড়িত। তো উনি বারবার বলছিল আমি কলা খাই না, আমি কলা খাই না, মানে উনি প্রায় হাত তুলে বলছিলেন যে আমরা আমেরিকার কিছুই জানি না, কে এসবগুলোর সাথে আমরা যুক্ত। কিন্তু বিষয়টা ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন 29 মিলিয়ন। এই $29 মিলিয়ন কিন্তু সাথে আরেকটা কথা বলেছেন, 2 জন ব্যক্তির প্রতিষ্ঠান, এবং দুইজন, সেই 2 ব্যক্তির নাম আমি জানি, এবং সেই 2 ব্যক্তির অবস্থান কোথায় জানি। এবং এটা হলো ওয়ান অফ নিয়ারলি $1 বিলিয়ন ইনভেস্টমেন্টের প্রজেক্ট থেকে এই 29 মিলিয়ন। অবশ্যই এটা এনজিওর মাধ্যমে, এবং অবশ্যই সেটার জন্য যারা কাজ করেছে তারা এখন সরকারের বিভিন্ন পোস্টে বসা,
যাদেরকে এটা ডিস্ট্রিবিউট করেছে যে এই দুজন ব্যক্তি, তারাও সাদা চামড়াধারী, এইভাবেই বললাম। এবং তারা এই ওয়াশিংটন ডিসিতে বসেই এই ডিস্ট্রিবিউশন গুলো করেছেন, এবং তারা এখন বাংলাদেশের কেউ সংবিধানের পরিবর্তনের জন্য এর কাজ মধ্যে করছে। আমেরিকাতে যে কোঅর্ডিনেট করছে সেটা বোধহয় বিমাইলাম, আগের রাষ্ট্রদূত। মিলার, হ্যাঁ, মাইলার না, মাইলার। মাইলাম। আমরা আমরা এই মুহূর্তে তথ্য প্রমাণ ছাড়া এই কথাগুলো না, এই কথাগুলো সরাসরি কিন্তু এমনিতে আসছে বা নিউজে আসছে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কথাগুলো। হ্যাঁ, অবশ্যই। তবে এই যে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন, এটাতে সত্যতা হলো যে ইয়েস, এই টাকাটা দুইজন ব্যক্তির নামে, যে প্রতিষ্ঠান, আপনারা ইচ্ছা করলে আপনি যে নামটা বলেছেন তাকে নিয়ে আপনি খুঁজে দেখতে পারেন যে ওই প্রতিষ্ঠানে কি দুইজন ব্যক্তির নামই আছে কিনা, এবং তাদের অফিস কোথায়, তাদের যে হয়ে যে কাজ করতো তারা এখন রাষ্ট্রদূত কিনা, এবং তাদের হয়ে যে কাজ করতো তারা এখন সংবিধান কমি পরিবর্তন কমিশনে আছে কিনা, তাদের হয়ে যে কাজ করতো সে এই তো আছে, নিরাপদ। সুজনের মজুমদার বাবু সাহেবই তো আছে। তো জি, আর জি, জি, বাকিটা পরে জি, জি, জি। সুজনের তাছাড়া মজুমদার। হুম। তাছাড়া আরো একটা বিরাট পরিমাণ অঙ্কের টাকা বা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ব্যবহার করা হয়েছে, এবং ডক্টর ইউনুস হলো তার তো অগাধ পয়সা। আপনি মানে সারা পৃথিবী থেকে নেটওয়ার্কিং করে, একটা হলো তার একটা ব্যবসা আছে, আরেকটা হলো সে ভিক্ষা করে বেড়ায়। তার অর্থ হলো সে নেটওয়ার্ক Himself very rich এমন man. তৈরি করে যে বাংলাদেশের, That's right. হ্যাঁ, হ্যাঁ, হি ইজ মানে সে he's a very ব্রিটেনের rich man. Yes. ইলেকশনে পয়সা দেয়, আমেরিকান ইলেকশনে সবসময় ডেমোক্রেটদের বিরাট পয়সা দেয়। এই বিষয়গুলো সংযুক্ত করে আসলে এই ডক্টর সিদ্দিকুর রহমান যে কথাটা বলছেন যে পৃথিবীতে সবসময় এক্সিস্ট করতো এই দুইটি শব্দ, মেটিকুলাসলি বা মেটিকুলাস ডিজাইন, এই দুইটাকে সংযুক্ত করে ডক্টর ইউনুস এটাকে প্রতিষ্ঠিত করে গেলেন যে কিভাবে একটি সহিংস আন্দোলনের, আপনি একটু আগে বলছিলেন বিপ্লব, আমি বিপ্লবের একেবারেই অস্বীকার আমি করি, কিন্তু বিপ্লবের ঘোষণাপত্র থাকতে। আমি কিন্তু তথাকথিত বিপ্লব বলছি, হ্যাঁ, হ্যাঁ, সেটাই, এটাই আমি সেটাই। বলবো। এই যে সে বিপ্লবের ঘোষণাপত্র থাকতে হয়, বিপ্লবের জন্য লং টাইম থাকতে হয়, কিন্তু পিছনের দরজা দিয়ে আপনাকে ল্যাং মেরে ফেলে দিয়ে আপনার চেয়ারে বসে তারপরে আমি করব, সেটাকে বিপ্লব বলা যায় না। অতএব এই সরকারে দেখেন যে তথাকথিত সমন্বয়কদের কয়জনকে নিয়ে সরকারে বসেছে, দুইজন বা তিনজন। ডক্টর ইউনূস কিন্তু তার পরিবারের সকলকে ক্ষমতায় বসিয়েছেন, এবং পৃথিবীর যেখানেই তার আত্মীয় স্বজন এবং তার তার দ্বারা এই তার ওই মেটিকুলাসলি ডিজাইনের অংশ সবাইকে নিয়ে সেখানে বসিয়েছেন। অতএব এই ছাত্রদের কাজে, এই যে কিশোর ছাত্র দল, তাদের প্রতিও আমার একটা কথা থাকবে সাংবাদিক হিসাবে, যে আপনারা চেয়ে দেখুন যে আপনারা নিজের অস্তিত্বের উপর কোড়াল মেরেছেন বাংলাদেশে। এবং আরেকটি কথা আমি পরবর্তীতে না বলার এখন সুযোগটা নিয়ে বলে ফেলি, বাংলাদেশের ইতিহাসে, আমি সাংবাদিক, আপনি সাংবাদিক, এটা আমিও জানি আপনিও জানি, কিন্তু মানুষের জন্য বলছি, বাংলাদেশের ইতিহাসে একমাত্র রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের মাধ্যমে যিনি প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দিয়েছিলেন, ক্ষমতা ছেড়ে দিয়ে একমাত্র, এটা এটা কিন্তু উদাহরণ। না, অতএব উনি ওয়ান। কেন 91 খালেদা জিয়া, 96 খালেদা জিয়াও ক্ষমতা সেটা তো ছেড়ে দিল। আন্দোলনে ছেড়ে দিতে আন্দোলনের হয়েছে, মাধ্যমে হয়েছে। আন্দোলনে নর্মালে শুধু শেখ হাসিনা দিয়েছে। নর্মাল, এবং 30 দিন আগে, তিরিশ হুম। দিন নর্মাল টাইমের আগে দিয়েছেন, এটা কিন্তু অন দিয়েছে। দ্য রেকর্ড, উই আচ্ছা। হ্যাভ টু টেল না, অ্যাবাউট না, না, দ্যাট। ওইটা ঠিক আছে, কিন্তু 96 এত যে ভয়াবহ আন্দোলন তা না। ভয়াবহ আন্দোলন যেটা ওই না, ওটা আন্দোলনের পরই হয়েছে মানিকগঞ্জে না। হয়েছিল শেখ নর্মাল হাসিনা। হ্যাঁ, নর্মাল শেখ প্রসেসে হাসিনা, ইয়েস, একবারই আমি আই এগ্রি, শেখ হাসিনা একবারই ক্ষমতা নর্মালি হস্তান্তর ক্ষমতা করেছে, ছেড়ে সেটা দিয়েছে। শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের কাছে 1 মাস আগে ক্ষমতা দিয়ে নিয়ে এটা কিন্তু অন দ্য রেকর্ডে রাখতেই হবে, এই বিষয়টা আমরা সাংবাদিকরা বলি না, রাজনীতিবিদরা বলেন না। আরেকটি বিষয় যেটা আমি এই আলোচনার ভিতর থেকে বেরিয়ে আসলো, যে পুলিশ হত্যা, সেখানে আমি একটা একটা অ্যানালাইসিস আপনাদের মাধ্যমে দিতে চাই। সেটা কি দেখুন, 5ই অগস্ট 8ই অগস্ট একটা ভ্যাকুয়াম সৃষ্টি করা হলো, ভেন্ট্রিকুলাসলি ডিজাইন। আমি একটা টেস্ট কেস করেছিলাম, সেটাতে এটা প্রমাণ হয়েছে, সেটা অন্যদিন আলাপ করব। যখন পুলিশের কথা আসলো, দেখুন, আর্মির কাউর উপর আক্রমণ করা হলো না, বিডিআর বা বিজিবির একজনের উপর আক্রমণ করা হলো না, আনসার বাহিনীর উপর আক্রমণ করা হলো না, সবাইকে বাংলাদেশ আর্মি, বাংলাদেশের বিভিন্ন আর্মি এবং নৌবাহিনী, সেনাবাহিনী সবাই মিলে তাদেরকে প্রটেক্ট করেছে। আর্মি পুলিশকে প্রটেক্ট করেনি কেন, এবং আজও কেন করছে না? সো একটু আগে ডক্টর সিদ্দিকুর রহমান যে অ্যানালাইসিসটা করলেন যে বিশ্বাসঘাতকতা, সেখানে বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমী বলা হয়, তারা শপথ করেছে 18 কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে। তারা 5ই অগস্ট একটা সরকারের
অফিস রক্ষা করতে পারে নাই, আমাদের সবচেয়ে সম্মানের স্থান, যে আমাদের জাতীয় পার্লামেন্ট, যেটা পৃথিবীতে একটি সবচেয়ে বড় নিদর্শন, তাকে রক্ষা করতে পারে নাই, সেই সেনাবাহিনীর উপর আস্থা রাখা, আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক ইতিহাস। হ্যাঁ, কিন্তু ধন্যবাদ। আপনার কথার প্রেক্ষিতে একটা কথা বলি যে পুলিশ, আপনি যে বললেন সেনাবাহিনী বা বিভিন্ন ল এনফোর্সমেন্ট যে এজেন্সিগুলি আমাদের, যেমন বর্ডার সিকিউরিটি, তারা বর্ডারে কাজ করছে, সেনাবাহিনী তারা ব্যারাকে ছিল, নৌবাহিনী নৌবাহিনীর জায়গায় ছিল, এয়ারফোর্সের জায়গাতে ছিল, গ্রাম পুলিশ বা আনসার বাহিনী ছিল সেখানে। পুলিশের উপরে যে আক্রমণটা, সেটা কোন দিক থেকে আসছে আমি সেটা বলছি না, কিন্তু যেহেতু পুলিশই হলো ডোমেস্টিক আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবসময় তারাই ফিল্ডে থাকে, তো স্বাভাবিকভাবে তাদের উপরেই তো আক্রমণটা আসবে। এখন প্রশ্ন হলো যে এই আক্রমণটা তাদেরকে কে করছে, এত পুলিশ কে মারলো? পুলিশকে খালি জনগণ পিটিয়ে তো মারে নাই, সেই না, কথাটাই আমি আমি সিদ্দিকুর রহমান সাহেব বলছিলেন যে পুলিশ। আপনার আপনার সিদ্দিক ভাইকে এটা প্রশ্নটা করি, পরে আমরা অন্য একটা প্রশ্নে আসছি। সিদ্দিক ভাই বলুন তো, এই যে পুলিশ আপনি বলছেন যে পুলিশে কে মারলো তাহলে? এটা তো আমি বলছি, এটা বের করতে হবে। এটা এই যে পুলিশ, যে সিরাজগঞ্জের একটা পুলিশ স্টেশনে 13 জন না 15 জনকে হত্যা করা হলো, এটা এটা কি সম্ভব? একটা পুলিশ, আপনি থানায় যাওয়াই ঢোকাই যায় না, সেখানে আপনি 15 জনকে মেরে ফেলে ফালায় রাখবেন? এটা হাউ ইটস পসিবল? কারা মানলো এটা? আমি একটা ব্যাখ্যা দিতে পারি, দস্তগীর। এটা সত্যিকারে আসছে কি ঘটেছিল ওই সময়ে, ওই দিনে, এটাকে বের করতে হবে কারা করেছে। কিন্তু সেই জায়গায় এই অবৈধ, আমাদের দুর্ভাগ্য, এই শান্তির দূত সেই জায়গাটা যাচ্ছে না। এই শান্তির দূত দেশে যে অশান্তির সৃষ্টি করেছে, দেশটাকে, যে দেশটা জাতির পিতা বঙ্গবন্ধু একটা দেশ দিয়ে গেছে, সেই দেশটা আজকে 53 বছর এসে যে অবস্থায় নিয়ে গেছে এই ডক্টর ইউনূস গত 11 মাসে, বা তার পরিকল্পিত, সেটা বলেছে ইট ওয়াজ মিটিকুলাসলি ডিজাইন অ্যান্ড ইট ডিড নট হ্যাপেন সাডেনলি। তার মানে সে কিন্তু সব দায় দায়িত্ব কিন্তু নিয়েছে, এবং সব ক্রেডিটটা কিন্তু সে নিয়েছে। এবং সেই ক্রেডিটটা নিয়ে, যেটা দস্তক বলছো, তার চেহারা যদি দেখেন, এবং সুন্দর করে কেদিন একটা এটা বললো, মান্না, মাহমুদুর মান্না, কত এমন, আমি যা কই সবই শোনে, কিন্তু উত্তর দেন না উনি। সব শোনেন উনি, সব শোনেন, ভালো বলেন না, বিদ্যা বললেও শোনে, পক্ষ বললেও শোনে, উনি কোনো উত্তর দেন না। উনি হলে সেই ব্যক্তি, এটা চিন্তা করতে পারেন আজকে বাংলাদেশ কি অবস্থা, কি কি দুর্ভাগ্য, মানে কি দুর্ভাগ্য, আমাদের কি দুর্ভাগ্য। এই জন্য কি আমরা 71-এ এই দেশটাকে আমরা স্বাধীন করেছিলাম? আজকে যদি আমি কিছুক্ষণ আগে একটা টক শোতে দেখলাম, প্রায় 15-20 জন, এটা ছেলে, সে যে ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, বেয়াদ্দপের মতো, সে সংবিধান মানে না, সে এই সরকার মানে না, সে বলছে আমি এই সরকারকে মানি না। এবং এখন এমন অবস্থা, বিএনপি তো বড় বড় কথা বলতেছে, বিএনপির লোক ওখানে ছিল, এই ছেলে বলতেছে আমরা কারো কথা মানি না, আমরা এই দেশ স্বাধীন করছি, এ দেশ আমরা যা বলবো তাই করি। এমনটি অবস্থায় যখন আসছে বাংলাদেশটা, আপনি যেটা বলছেন, এর সলিউশন, এর কিন্তু, আমাকে যদি জিজ্ঞাসা করেন প্রেসক্রিপশন কি, আমার কাছে কোনো প্রেসক্রিপশন রাইট অ্যাট দিস পয়েন্ট নেই। তখন এটা আমাদের দুর্ভাগ্য। প্রেসক্রিপশনে একজনই দিতে পারে, সেটা জননেত্রী শেখ হাসিনা। আজকে যেটা ওই যে নির্বাচনের কথা আসছিল, তিনটা নির্বাচনের কথা, যেটা দস্তগীর কিছুটা এক্সাম্পল উত্তর দিয়েছে, আমি তার সাথে একটু অ্যাড করতে চাই। 13 সালের নির্বাচনে কিন্তু, যেটা কাউকে কিন্তু একটা কথা সুন্দর বলেছে, কাউকে কিন্তু নির্বাচন করতে পারবে এমন কোনো কথা নিষিদ্ধ করা হয়নি। 13 সালে তারা, বিএনপি, নির্বাচন বয়কট করছে। খালি বয়কটে করেনি, আপনি জানেন কত লোক তারা মারছে রাস্তাঘাটে, সেই গান পাউডার দিয়ে কত লোকের হত্যা করা হয়েছে। এবং একটি বছর কিন্তু চলছে এই হত্যাযজ্ঞ, স্কুল কলেজ, এমন জায়গার গাছ গাছ মানুষ কিন্তু সব ভুলে গেছে কিন্তু, যে 13 সালে 14 সালে বিএনপি তখন কি করেছে এই নির্বাচন কেন্দ্র করে। আসেন 18 সালে কিন্তু আমি ছিলাম। হ্যাঁ, নির্বাচনে, স্বাভাবিক নির্বাচন হলো, আওয়ামী লীগ অনেক ভোটে জয়লাভ করে, কিন্তু বিএনপি, তারা কিন্তু নির্বাচনে যে ক্যাম্পেইন করতে হয়, তারা কিন্তু ক্যাম্পেইন এ নামে নেই। তারা যদিও অংশগ্রহণ করেছে, কিন্তু তারা কেউ মাঠে নামে নেই, কেউ তাদের পোস্টার লাগায়নি। তারপরে যেটা হয়েছে সেটা প্রমাণ করতে পারেনি, কিন্তু জাতীয় ভোট দিনে হয়েছে, দিন পাচ্ছে আরেকটা জিনিস। 24 সালে একই অবস্থা। তোমরা নির্বাচন, তারা তো সিদ্ধান্ত নিছে যে আওয়ামী লীগ সরকার থাকলে বিএনপি আর কোনোদিন নির্বাচন আসবে না। এই যদি অবস্থা হয়, তার সলিউশনটা কি? আজকে যেটা অবস্থা আসতেছে, আজকে যে নির্বাচন তারা করতে চাচ্ছে, ওই সময় যদি ওটা অংশগ্রহণ না হয়ে থাকে, আজকে নির্বাচনে কেমন অংশগ্রহণ হবে? যেখানে যদি আপনি বাংলাদেশের ইতিহাসে দেখেন, সে 71-70 সাল নির্বাচন থেকে আওয়ামী লীগের 43 থেকে 45% লোক ডাইরেক্ট আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের ভোট দিয়ে সব সময়। এই লোকগুলোকে বাদ দিয়ে আপনি কত পার্সেন্ট লোক নিয়ে আপনি একটা নির্বাচন করতে যাবেন? এখন যে নির্বাচনের কথা চিন্তা করা হচ্ছে, এই নির্বাচন করা কিন্তু ইজ নট দি সলিউশন অফ দিস। এখন এই বর্তমানে যে ক্রাইসিস, আমার মনে হয়
এখনো সময় আছে। ডক্টর ইউনূস যেহেতু সে ক্ষমতা জোর করে বসে আছে, এটা এখনো সেই করতে পারে সবকিছু ভুলে গিয়ে। সে প্রথম যেদিন কথা 8 তারিখে বলেছিল যে আমি এই দেশের দায়িত্ব নিলাম, এখন থেকে আমরা একটা পরিবার, যদি সেই কথাটা সে রাখতে পারতো, সে একটা পরিবারের অভিভাবক, তাহলে আজকে দেশে আজকে এখানে এই অবস্থা আসতো না। এত পুলিশ, এত মানুষ, এত বাড়িঘর, 32 নম্বর বুলডোজার যায়, এগুলো কোনো কিছু হতো না যদি উনি তার প্রথম দিনের কথাটা উনি রাখতে পারতেন। হ্যাঁ, আমরা মেনে নেই আমাদের ভুলের জন্য, আমাদের ব্যর্থতার জন্য আমরা 5 তারিখে আমরা ম্যানেজ করতে, আমার সরকার করতে পারি না, আমার সরকার সরে আসতে হয়েছে। যেহেতু সে দায়িত্বটা নিচ্ছে যেভাবেও, সেটা কিন্তু অবৈধভাবে, তারও রেফারেন্স অনেক গন্ডগোল আছে। তারপরেও যেহেতু উনি দায়িত্বটা পেয়েছিলেন, উনি পারতেন এই দেশটাকে একটা শান্তির দেশে পরিণত করতে, যেহেতু উনি শান্তিতে লোভে প্রয়াস হয়েছে। কিন্তু উনি কি করলেন পক্ষান্তরে? উনি প্রথম দিন থেকে শেখ হাসিনাকে প্রধান শত্রু বানিয়ে, আওয়ামী লীগের শত্রু বানিয়ে, ছাত্রলীগের শত্রু বানিয়ে উনি বাংলাদেশে প্রচার করা শুরু করেন এখন পর্যন্ত যে আমরাই সবচেয়ে বড় শত্রু, আমরা বাংলাদেশের মানুষকে। আওয়ামী লীগ কোন জনগণের দল এটা। আমরা কোনোদিন এই ছাত্রলীগ, যুবলীগ কাউকে কোনো হত্যা করেনি, কোনো হত্যাকাণ্ড হয়নি, এই মব কোনোদিনই হয়নি বাংলাদেশে, যেটা ডক্টর ইউনূস করছে। এখনো আমার মনে হয় আমরা যে আলাপ আলোচনা করছি, আমি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, নির্বাচনী মনে হয় যে কোনো কিছু কিন্তু সলিউশন না। এখনো কোনো সলিউশন বাংলাদেশে আনতে হলে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির প্রেক্ষাপটে আনতে হবে, রাজনীতির আলোচনায় আনতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মাটিতে আলোচনা না হবে, যত কিছু ডক্টর ইউনূস করুন না কেন, যত কিছু, এই যে নতুন দল হয়েছে, আরো দল হবে, কোনো কিছুই বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ সেই আন্দোলনে বা সেই সরকার গঠনে বা সেই দেশ পরিচালনায় অংশগ্রহণ করতে না পারবে। ধন্যবাদ। যাচ্ছি দস্তগীর জাহাঙ্গীরের কাছে। আচ্ছা দস্তগীর জাহাঙ্গীর, আপনি আমাকে একটি কথা বলেন। উনি তো নির্বাচন নিয়ে অনেক কথা বললেন। এই যে এখন প্রায় 1 বছরের মাথায় এই সরকার, আপনি জানেন যে তারেক রহমানের সঙ্গে লন্ডনে ইউনূস সাহেব আসলো, মিটিং হলো, এবং 3-4টা সপ্তাহ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা স্থবিরতা এসেছিল। যে মানে তারা সবাই খুব বলতেছিল যে তারেক রহমানের সঙ্গে ইউনূস সাহেবের বৈঠক হলো, একটা একটা সুন্দর ডিরেকশনে, নির্বাচনের ডিরেকশনের দিকে দেশ যাচ্ছে। কিন্তু আজকে আবার দেশের অবস্থা আপনি গত 1 সপ্তাহ যদি দেখেন, বিএনপির একটু হতাশা হতাশা ভাব। এই প্রেক্ষিতে নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবেন? আপনাকে মনে করেন আদৌ ডক্টর ইউনূস নির্বাচন দিতে চায়, নাকি উনি নির্বাচন না দিয়ে একটি দীর্ঘস্থায়ী ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়? কি মনে হয় আপনার কাছে? আবারও আপনাকে ধন্যবাদ জানাই। বিষয়টা আপনার প্রশ্নের ভিতরেই এর উত্তর রয়ে গেছে। কারণ হলো যে দেখুন, ডক্টর কারজাইকে বসানো হলো আফগানিস্তানে। উনি কিন্তু যেই পারপাসে বসলেন, সেই পারপাস সার্ভ করার পর ওনাকে সরিয়ে দিয়ে আরেকজনকে বসানো হলো। তাকে কিন্তু সরে যেতে হলো, তাকে রক্ষা করার জন্য কেউ আসেনি। ডক্টর ইউনূস সম্বন্ধে যেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে 1 বৎসর পরিমাণ সময়ে যা বুঝতে পেরেছি, সেটা হলো যে ওনার যে ক্ষমতা দখল করে, এখন ক্ষমতা দখলের পর কোনোদিনও উনি কিন্তু নিজ মুখে কখনোই বলেননি যে আমরা এসেছি বাংলাদেশকে, যে নির্বাচন হয়নি, যেটা আপনি প্রথমেই প্রশ্ন করলেন যে 2-3টা নির্বাচন, তথা বলার যে আমরা এখন একটা সঠিক গণতান্ত্রিক পরিবেশ তৈরি করব, এখানে সকল মত, সকল রাজনৈতিক মতবাদের মানুষেরা এটাতে অংশগ্রহণ, ইনক্লুসিভের কথা বলছি। কিন্তু যে সকল রাজনীতিবিদরা বিভিন্ন পরিমাণ ক্রাইমের সাথে যুক্ত অথবা অন্য কিছুর সাথে যুক্ত, যে বেআইনি, তাদের বিচার হবে। কিন্তু যারা সাধারণ রাজনীতিবিদ, যারা সুস্থ রাজনীতিক ডেমোক্রেটিক পন্থায় রাজনীতি করে, তাদের কোনো অসুবিধা হবে না, যেটা ডক্টর সিদ্দিকুর রহমান বারবার বলছেন, 3-4 বার বলেছেন। এই পন্থায় উনি কিন্তু যাননি। উনি যেটা করেছেন সেটা আজকে রয়টারের ইনফরমেশন, এই এই বা 2-3 ঘন্টা আগের রয়টার বলেছে, মালয়েশিয়া আনকভার ইসলামিক স্টেট নেটওয়ার্ক ইনভলভিং বাংলাদেশ মিলিট্যান্ট। এই রয়টারের সংবাদে এখন মাত্র আসলো। ওরা পাঠাইছে দেখেন, 3 জনকে বাংলাদেশে। ওটা 36 জন, হ্যাঁ। এবং পাঠাইছে 36 জনকে বাংলাদেশের সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বলছেন যে না না না, ওই ওই ওরা ইয়া না, জঙ্গি না। অস্বীকার দেখুন, করতেন, ওরা অস্বীকার না, করতেন। কিন্তু অস্বীকার করছে। আজকে আসিফ নজরুল বলছে যে তারা এটা ইনভেস্টিগেশন করতেছে, যে ওরা আসলে আদৌ জঙ্গি কিনা, সেটা ইনভেস্টিগেশন তাদের আচ্ছা, তারা আমি বলবে। আমি একটা একটা ওটা একটা একটা ওটা করে তারা বলার, বলবে, এটা তো বলতে হবে, সরকারে তারা আছে, এইভাবেই তারা বলবে। হ্যাঁ, সেটাই। ওইটা হলো মোলা ঝোলানো আর কি, সবসময় বলবে। কারণ না, আসিফ নজরুল, আপনি ওইটা বলেন যে বিএনপি এবং তারেক রহমান যে মিটিংটার না না, সেটাই সেটাই যাচ্ছিলাম। অতএব
ডক্টর ইউনূস যেটা করতে চাচ্ছেন সেটা হলো উনি আমৃত্যু যে কোনো উপায়ে এই ক্ষমতাটা রাখতে চাচ্ছেন ওনারা, যেটার সমস্ত আয়োজন উনি করেন। উনি হলেন মেইন ক্রীড়ানক, যে খেলাটা উনি খেলছেন। উনি না হলে আমেরিকান আমরা যে সেক্রেটারি অফ স্টেট বলি, উনিও 11 মাসে 12 দেশ 15 দেশ ভ্রমণ করেন না। উনি বাংলাদেশের একজন অসাংবিধানিক সরকার প্রধান হয়ে উনি প্রতি মাসে এখন গড়ে 1.5টি দেশ উনি ভ্রমণ করেন। তারেক রহমানের সাথে যে আলাপের যে বিষয়টা কেউ বলছে না, সেটা আমি আমার লেখাতে যেটা লিখেছি সেটা আমি আপনাকে জানাতে চাই, আপনাদেরকে জানাতে চাই। তারেক রহমানকে আসলে ভয় দেখানো, কি ভয় দেখানো হয়েছে যে 21শে অগাস্ট এই মামলা কিন্তু বাতিল হয়নি, আপনি মুক্ত হননি। অতএব আপনি যদি আমাদেরকে বারবার প্রেসার করেন 16 ডিসেম্বরে নির্বাচন, তাহলে ওই মামলা কিন্তু ঝুলে থাকবে। সো আপনি বাংলাদেশে আসলে সাধারণতই আপনার অসুবিধা হবে। অতএব আমাকে সময় দিতে হবে। তখন উনি সেখানে আরেকটা মূলা ঝুলাইছেন যে আপনি যদি আমাকে সময় দেন, আমি এপ্রিলের ভিতরে নির্বাচন করার জন্য চেষ্টা করব। এটার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। উনি ঢাকায় গিয়ে বলছেন যে সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে আমরা এপ্রিলের মাঝে কি জানি রমজানের আগে আগেই দিব, নির্বাচন দিব। অতএব এসবগুলো হলো সবই কোনো সুনির্দিষ্ট কথা নয়। উনি যে যদি বাংলাদেশের জন্য কাজ করতেন তাহলে যেমন আজকে উনি বলছেন স্বাধীনতার ইতিহাস রক্ষায়। স্বাধীনতার ইতিহাস যদি উনি রক্ষা করতে চান তাহলে 32 নম্বর ভাঙ্গার সময় উনি শেখ হাসিনার দোষ দিতে পারেন না, এবং উনি আর পুলিশ বাহিনী সহ এটা করতে পারেন না। মব মবক্রেসি যেটা ইতিমধ্যে প্রতিষ্ঠিত, সেটা কিন্তু উনি উৎসাহিত করছেন। উনি ওনার বক্তৃতায় ভিডিও আছে, উৎসাহিত করছেন যে আপনার বাড়ির পাশে যারা আছে তাদেরকে আপনারা সরাচ্ছেন না কেন। আরেকটা বিষয়, বুলডোজার কালচার দেখুন। 32 নম্বরের সরকারি বুলডোজার 3 দিন ব্যাপী এটাকে ঘুরিয়ে দেওয়া হলো। গত সপ্তাহে শ্রী শ্রী দুর্গা টেম্পল বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। আচ্ছা, স্ট্রাকচারটা না হয় ভেঙে দিল বুলডোজার দিয়ে, কারণ এটা ইল্লিগাল জায়গায়। কিন্তু আমি যেই ধর্মের অনুসারী, সেই ধর্মের যে মূর্তি সেটা তো আমার জন্য মহান। ইউ ক্যানট ব্রেক ইট অনলাইন। এটাই সরকার তো করছে, আমি সাংবাদিক হিসেবে বলছি এটা করছে, এবং এটা এটা সে লাইভে করছে। অতএব এই মবক্রেসি, এই যে আরেকটা বিষয় বলতে চাই, এই মুহূর্তে ডক্টর ইউনূস সবাইকে ইনফ্যাক্ট করলো বাংলাদেশে এখন যারা ওপেন রাজনীতি করতে পারছে, যে কোনো ক্রমে আওয়ামী লীগকে, আমি কিন্তু আওয়ামী লীগের কোনো মেম্বার নই, আমি একে আমার আমি অনেক কথা বাংলাদেশ একটা একটা বদনাম আওয়ামী লীগের উপর সবসময়, যে স্বাধীনতাকে তারা দখল করে ফেলছে, জয় বাংলাকে তারা দখল করে ফেলছে। আরে রতন তালুকদার ভাই, বাংলাদেশের উপর যখন আক্রমণ আসে তখন তো দেখি শুধু এই আওয়ামী লীগই এটার প্রতিবাদ করে। অতএব তারা যদি জয় বাংলাকে ব্যবহার করে, তারা যদি বঙ্গবন্ধুকে ধারণ করে, তারা যদি 71কে ধারণ করে, আপনারা ধারণ করেন না কেন? 32 নম্বর ভাঙ্গার সময় সমস্ত রাজনৈতিক দলের রাস্তায় নামে নাই কেন যে 32 নম্বর ভাঙতে দিব না, এটা আমাদের বাংলাদেশের অস্তিত্ব, আমরা শ্রী শ্রী দুর্গা টেম্পলকে এইভাবে ভাঙতে দিব না কারণ এটা আমাদের কালচারের অংশ। এটা যদি যেটাকে বলে বেআইনি জায়গায় হয়ে থাকে, নোটিশ দাও, অমুক দাও, রিপ্লেসমেন্ট করো, কিন্তু তাদের মূর্তিকে টাচ করা যাবে না, ইউ ক্যানট ব্রেক ইট। এসবগুলোতে করা হচ্ছে না। অতএব এই যে অসহিষ্ণু, যেটাকে বলা হচ্ছে কি জানি ফ্যাসিস্ট শেখ হাসিনা, সে ফ্যাসিস্ট শেখ হাসিনা তো কোনো দলকে নিষিদ্ধ করে নেই। ওই 3রা অগাস্টের কথা যদি কেউ বলে যে জামায়াত ইসলামী, হ্যাঁ, তারা যখন ইতিমধ্যে জেনে গেছে যে পুরা বিষয়টাই সেই স্বাধীনতার পরাজিত শক্তি জামাত করছে, তখন তারা চেষ্টা করেছে সর্বশেষ এটা এটা অনেকটাই বলবো রিয়েকশন অফ অ্যানাদার অ্যাকশন। কিন্তু এই যে কালচারটা ডক্টর ইউনূস তৈরি করে গেল, যে আপনাকে ক্ষমতায় থাকলে চরম ফেসিজমের, সেটা কিন্তু কন্টিনিউয়াস হবে। এবং নির্বাচনের ভয় দেখিয়ে তারেক জিয়াকে অনেক কিছু ভয় দেখিয়ে সে এসে শান্তিতে একটু বসলো, কারণ সেই খেলাটা সে খেলে। নির্বাচন হবে কিনা সেটা অবশ্যই এখনো অনেক দূরে নির্বাচন। সেই সাথে আরেকটি কথা বলতে চাই, সেটা হলো যে বাংলাদেশের ইতিহাসের সাথে যেমন আওয়ামী লীগ যুক্ত, আওয়ামী লীগের জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। একমাত্র যেটা খালেদা জিয়ায় 2 মাসের জন্য যে নির্বাচন করেছিলেন, সেটাও আওয়ামী লীগের সাথে তার এগ্রিমেন্ট হয় যে আমি একটা নির্বাচন করে ফেলবো, তারপর আবার 2 মাসের পরে নির্বাচন দিব।
অতএব আওয়ামী লীগ নির্বাচন মুখী একটি দল, কারণ তারা নির্বাচনে গিয়ে প্রমাণ করতে চায় যে আমাদের প্রতি জনগণের আস্থা আছে, কিন্তু ভোট দিতে দেওয়া হলো না। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশে কোনো নির্বাচন হবে এক না মিনিটের মধ্যে আওয়ামী পাঠাই, লীগের এক মিনিট। আওয়ামী লীগের উপস্থিতি ছাড়া, এবং সেটা আসলে ডেমোক্রেটিকলি ঠিকও হবে না। ভলকার তুর্ক ইতিমধ্যে এটা বলেছেন, যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান। অতএব ডক্টর ইউনূস যে কাজটা করছেন সেটা হলো আজীবন ক্ষমতায় থাকার প্রচেষ্টা। আমাদের সাংবাদিকদেরকে, প্রায় 250 সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, আমার আপনার সিনিয়র কলিগদেরকে তার 1 বছর ব্যাপী বিনা বিচারে বেলবিহীন তাদেরকে জেলে রাখা হয়েছে। এবং তাদেরকে এখনো পর্যন্ত কোনো, এই যে আসিফ নজরুলের কথা বললেন, আইনের টিচার, আমিও তো আইন শাস্ত্রে মাস্টার্স করা, কোন আইনে আছে যে তাদেরকে, এবং যেইটার এখনো কোনো প্রমাণপত্রই দাখিল করা হলো না, সেখানে একটা ইয়ে হিসেবে যে খুনের একটা মামলা দিয়ে দিলাম আর তাকে জেলে পুরে রাখবেন? এইটা হলো রিয়েল ফ্যাসিজম যেটা এখন চলছে। এটা আমাদের দুঃখ হয় যে বাংলাদেশে যখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, তখন আমি আমি দেখতে পাচ্ছি, যদি আওয়ামী লীগের এরা বলে যে আওয়ামী লীগ না করা অপরাধ, তাহলে কি হবে? আবার জয় বাংলা না বলা অপরাধ, তাহলে কি হবে? আবার যারা বঙ্গবন্ধুকে গুন্ডা বলে তাদের নাম নিশ্চয়ই ডক্টর সিদ্দিকুর রহমানরা লিস্ট করছেন, কারণ বঙ্গবন্ধু হলো বাংলাদেশের প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধু হলো জাতির পিতা এবং আইন দ্বারা সংরক্ষিত। অতএব এইসবগুলোকে তারা রাজনৈতিকভাবে যখন আবার এই একই জায়গায় যাবেন, সেটা নিয়েও দুঃখ হচ্ছে, মানে কষ্ট হচ্ছে ভবিষ্যৎ চিন্তা করতে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা প্রায় শেষ পর্যায়ে, 2 মিনিটের মধ্যে আমরা শেষ করবো। 2 মিনিটে দুজনকে দুটো প্রশ্ন। শেষ প্রশ্ন, সিদ্দিকুর রহমান সাহেব, আপনাকে আমার শেষ প্রশ্ন। দেশের ভবিষ্যৎ, আপনি বলছেন নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা বলছেন, ধরা যাক আওয়ামী লীগকে বাইরে রেখেই, বা আওয়ামী লীগের কার্যক্রম তো এখন নিষিদ্ধই, তারা নির্বাচন করবে, কিন্তু এই নির্বাচনে তারা আবার সংখ্যানুপাতিক যে নির্বাচনের কথা বলছে, সেই ব্যাপারে কি মনে হয় যে প্রচলিত সংসদীয় ডেমোক্রেসির যে গণতন্ত্র বা যে ভোট, সেটা না, তারা একটু অন্য কারণে বলছে, যেটা সংখ্যানুপাতিক হারে দিয়ে ভোট হবে, সেটা কি কারণে মনে করেন? আপনি 1 মিনিটে বলবেন, সে আমরা কিন্তু শেষ পর্যায়ে। আমি এক কথা বলতে চাই যে এই যে ঐক্যমত্য কি যিনি কমিশন টমিশন করতেছে, আচ্ছা, এই যে সব দলগুলো নিয়ে বসছে ঐক্যমত্য, তার মানে কি এক দল করবে আর একটা একটা দল বানাবে? ঐক্যমত্য হলে তাহলে তো একই দল হয়ে যাবে। তাহলে একটা দেশে এক দল হয় কেমন করে? তাহলে সেই দেশে তার কোনো গণতন্ত্র দরকার নাই, কোনো ভোটাভুটির দরকার নাই, তাহলে আবার সমস্ত জিনিস। না, তাহলে আবার বাকশাল হয়ে যায়। না না, আমি আমি আমার ওটা বলে আমার না, দলে আমি যদি সেটা বলছি, করতেন তারা তো মানে। ওই দিকেই যাচ্ছে। তার মানে সবাইকে ওই যে আলী রিয়াজ সাহেব বলছেন প্রায় উনি কাছাকাছি আসছেন। আরে মিয়া, আলী রিয়াজ মিয়া, তোমার এই লেখা ওই লেখাই থাকবে ওখানে। 10,000 পাতায় লেখা আর 5,000 পাতা, এর একটি পয়সার দাম নাই। এই যে প্রতিদিন সপ্তাহে 5 দিন তারা বসে ভাই, এই যে 4 ঘন্টা 5 ঘন্টা চা নাস্তা সিঙ্গারা খাইয়া এই যে গাল গল্প, এটা কোনো অর্থ হয় না। এরা দেশদ্রোহী, এরা দেশ বিরোধী, এরা বাংলাদেশে যে আকাঙ্ক্ষা নিয়ে 71-এ 70 লক্ষ 30 লক্ষ শহীদ হয়েছিল, 2 লক্ষ তাদের সম্মান দিয়েছিল, তাদের প্রতি চরম এরা বেইমানি করছে। এই লোকগুলো, এই তথাকথিত শিক্ষিত একজন, কিন্তু যার যার ক্ষেত্রে একেবারে বিরাট ব্যাপার, কিন্তু তারা আজকে গত 11 মাস আমাদের যা দিছে, এখান থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার উপায় বের করতে হবে আমাদের। আমি সেই জন্য বলি, আমি শেষ কথা যে বলতে চাই, 5ই আগস্টে বাংলাদেশে বোধহয় 4%, 3.45% লোক ঢাকায় ছিল না সেদিন। তারাই তাদের ভয় দেখিয়ে সেনাপ্রধান, আমাদের সেনাপ্রধান সাহেব নেত্রীকে ভয় দেখিয়ে দেশ থেকে বের করে দিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি 5ই আগস্টের ভেতর আমরা সেই ঢাকা দখল করব। ওই ঢাকার শাহবাগ, ওই ঢাকার যমুনা বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ আওতায় আনবো আমরা। এটি, এবং তারাই এই বাংলাদেশে আমরা 5ই আগস্টে যেভাবে পরিচালনা করেছি সেভাবে আমরা পরিচালনা করবো। সেই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। ইয়ে, দস্তগীর জাহাঙ্গীর, আপনাকে 1 মিনিট শুধু এইটা, যে এই যে নির্বাচন নিয়ে যে সর্বদলীয়, যে আপনি একজন আইনজীবী, আপনি এটা ভালো বুঝেন, যে এই যে তারা বলছে যে সংখ্যানুপাতিক নির্বাচন, এটা কি সম্ভব বাংলাদেশের? প্রথমত ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানিয়ে রাখি, সবাইকে ধন্যবাদ জানিয়ে রাখি আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এখানে কথা বলার জন্য। এই সংখ্যানুপাতিক নির্বাচন আসলে বাংলাদেশে সম্ভব কিনা, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের জন্য নতুন। কিন্তু আমি যে দেশে 18 বছর বসবাস করে এসেছিলাম, সেই দেশের নাম চেকোস্লোভাকিয়া, এবং চেকোস্লোভাকিয়াতে এই সংখ্যানুপাতিক নির্বাচন হয়। কিন্তু সেটাকে যদি বাংলাদেশে ভবিষ্যতে, এই নির্বাচনে নয়, ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে বেসিক রুল তৈরি করতে হয়। যেমন ওই দেশে নির্বাচনে যদি কোনো
পার্টি 5% ভোট না পায়, তাহলে তাদের কোনো নাম্বার নেই, তারা নেবে। অতএব বাংলাদেশে আমরা যখনই, আমি দস্তগীর জাহাঙ্গীর যখনই এই পেপারটা প্রকাশ করব যে হ্যাঁ সংখ্যানুপাতিক হতে পারে কিন্তু 5% হলো বটম লাইন, তাহলে তো হাজার মানে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি ছাড়া অন্যান্য দলগুলো তো আর কোনো সংখ্যাই পাবে না, এমনকি জামাতও পাবে না, কারণ জামাত সারা দেশে 5% পায় না, জামাত পায় কোনো কোনো জায়গায়। জামাতে 6-7% আছে। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ, বুঝতে কিন্তু পারছি। ক্যাম্পেইন হলে লুজ হয়ে যেতে পারে তাদের। হ্যাঁ, অতএব এই সংখ্যানুপাতিক যে বুমেরাং হবে, এটার জন্য আমি ইন্টারনালি হাসি, বিকজ আই এম এক্সপার্ট অন সংখ্যানুপাতিক নির্বাচন, আমি এইভাবে বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় দর্শক, আজ আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুভরাত্রি।